অগ্নিগর্ভ বাংলাদেশ, ছাত্রনেতা খুনের প্রতিবাদের নামে বাংলাদেশে বেলাগাম তাণ্ডব, নৈরাজ্য, ভারত বিরোধী জিগির, হিন্দু যুবককে হত্যা, সাংবাদিককে গুলি, সংবাদপত্রের অফিসে আগুন, এমনকি রেহাই পাননি এক বিএনপি নেতাও তার পরিবারও। প্রতিবাদ কি শুধুই লোক দেখানো, নাকি লক্ষ্য শুধু ভারত বিরোধিতা? অন্যদিকে ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া হয়, হেনস্থা করা হয় বলে অভিযোগ। আর এই কাণ্ডের পর ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। এই নিয়ে আজকে আমরা ছকভাঙা ছটের আলোচনা করব এবং আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। দেখুন, 2024-এর সেই জুলাই আন্দোলন থেকে শুরু ছাত্র আন্দোলন, সেটা কিভাবে মৌলবাদীদের, কট্টরপন্থী মৌলবাদীদের দখলে চলে যায়, একেবারে সেই ছবি আমরা দেখেছিলাম। আমি এখান থেকে ইমন কল্যাণ লাহিড়ীর কাছে যাব। এই যে ছবি ধরা পড়ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তাণ্ডব, ভাঙচুর, এমনকি ছায়ানট, উদীচী শিল্প, সেখানেও বাদ যায়নি। সেখানে তো রাজনীতির কোনো ছোঁয়া নেই। মানে যেটা বারবার প্রশ্ন উঠছে, শুধুই কি এই প্রতিবাদটা একটা লোক দেখানো, মানে এর পেছনে কি সেই শুধুই ভারত বিরোধী জিগির, ভারতের বিরোধিতা করাটাই একমাত্র উদ্দেশ্য? দেখুন, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, ধর্মের নামে মোহ যারা এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। এক্ষেত্রে ইউনূসের ক্ষেত্রে তাই হয়েছে। একটি মোহগ্রস্ত অপদার্থ শাসক বাংলাদেশের এই শাসন ব্যবস্থায় ঢুকেছে, যিনি বাংলাদেশকে ধীরে ধীরে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এখানে শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থ খালি নয়, তার সঙ্গে একই সঙ্গে জেহাদি যারা বাংলাদেশের মাটিতে এই সময় মাথা চাড়া দিয়ে উঠেছে, তাদের একজন নেতাকে নজরুলের পাশে শায়িত করতে হবে মৃত্যুর পর। সেটা যেমন ভয়াবহ একটা দৃশ্য, ঠিক তেমনি প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখছি একজন করে মাইনরিটিকে তারা হত্যা করছে। আমার মনে হয় এই অপদার্থ ইউনূস, যার কোনো রকম সাংবিধানিক অধিকার নেই বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে থাকা, কারণ বাংলাদেশের কোনো সংবিধান নতুনভাবে রচিত হয়নি এবং পুরনো সংবিধানে কোনো জায়গায় নেই যে একটি ইন্টারিম গভর্নমেন্ট থাকবে। তিনি বিদেশি শক্তির হাত ধরে ভারত বিরোধিতা শুধু নয়, বাংলাদেশকে একটি ইসলামিক স্টেট, এবং ইসলামিক স্টেট কিন্তু এখন অনেক আছে, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরবিয়া, যারা অনেক উন্নত, সেরকম নয়, একটি বদ্ধ একটি রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করতে চাইছে, যেখানে কোনো মাইনরিটি ভয়েস থাকবে না, গণতন্ত্রের কোনো আভাস থাকবে না, কোনো কথা হবে না, সঙ্গীত হবে না। কিন্তু ওরা ভুলেই যাচ্ছে যে আজান সেটাও কিন্তু একটি সঙ্গীতের অংশ, সেটাও একটা সুর। সেটা ভুলে গিয়ে আজকে তারা অস্ত্র ধ্বংস করছে, আজকে ইসলামের নামে তারা মাইনরিটিদের মারছে, এবং অপদার্থ কাঙাল ইউনূস বিদেশি শক্তির হাত ধরে ভারত বিরোধিতা করছে। একদম। আমি এখান থেকে একটু রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, পরিস্থিতি দেখুন কোন জায়গায় গেছে। একজন বিএনপি নেতা, তার পরিবারকে পর্যন্ত ছাড়া হচ্ছে না, একেবারে তার দরজার বাইরে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। মানে এখানে তো একটা প্রশ্ন যে একজন ছোট্ট শিশু মারা গেছে, 7 বছরের মেয়ে, ওই বিএনপি নেতার, বেলাল আহমেদের বিএনপি নেতার তার মেয়ে মারা গেছে। তো সেখানে তো ইউনূস সরকার নিরপেক্ষ কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ তিনি সতর্ক বার্তা দিচ্ছে, কিন্তু এত কিছু তার দেশে ঘটে যাচ্ছে, সেই আটকানোর জায়গাটুকু নেই তার ক্ষেত্রে। ইউনূস সরকার তো নিরপেক্ষ হতেই পারবে না, কারণ বৃহৎ শক্তিরা তাকে বসিয়েছে। এবং এখানে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সঙ্গে তার যেভাবে ক্রমশ আদান প্রদান বেড়েছে, ঘনিষ্ঠতা বেড়েছে, এবং পাকিস্তানের মৌলবাদ যেভাবে রপ্তানি হয়েছে বাংলাদেশে, তাতে খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনাগুলো গড়ে উঠবে। দেখুন, বাংলাদেশ হচ্ছে আমাদের, মানে ভারত হচ্ছে বা পশ্চিমবঙ্গ হচ্ছে বাংলাদেশের ইমিডিয়েট সংযোজন। তাদের ওখানে যা কিছু ঘটে, আমাদের এতবার করে আলোচনা করতে হচ্ছে, তার কারণ ওখানে যা কিছু ঘটবে তার ডেমোগ্রাফিক, তার পলিটিক্যাল, তার কালচারাল ফল আউট আমাদের এখানে ঘটবে, এবং এমনকি কমিউনাল ফল আউটও ঘটে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে তারা যেভাবে, নিউট্রালিটি তো বাদই দিন, আমরা নিউট্রালিটি ওদের কাছে এক্সপেক্ট করি না, কিন্তু যেভাবে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেল, এবং যেভাবে একটার পর একটা সংখ্যালঘু সম্প্রদায় ও প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টি, কমিউনিস্ট পার্টি, বিএনপি তাদের উপর অত্যাচার সারাতে শুরু করলো, তা থেকে এটা পরিষ্কার যে তারা গণতন্ত্র কখনোই আসতে দেবে না, কোনোভাবেই বাংলাদেশের বুকে গণতন্ত্র আসতে দেবে না। এটা এই যে এলিমেন্টসগুলো, তারা উপাদানগুলো আছে, তারা সে ব্যাপারে সচেতন, এবং সে ব্যাপারে যাতে তারা এগুলো আসতে না পারে সেটার জন্য এটা করছে। এবং ইউনূস দায়িত্ব নিয়ে এই গণতন্ত্র যাতে আসতে না পারে তার ব্যবস্থা প্রতিষ্ঠা করছেন। এখন ব্যাপারটা হচ্ছে, গণতন্ত্র না আসলে কি হবে? গণতন্ত্র না আসলে এই যে এলিমেন্টসগুলো, যে অরাজকতা চলছে, এই অরাজকতার থেকে তারা ইউনূসকে, মানে এতদিন ছিল বৃহৎ শক্তিবর্গ, এবার ইউনূস এই মৌলবাদের হাতের পুতুল হয়ে খেলবে।
আর দ্বিতীয়ত আর একটা হতে পারে যে যেটা সংসদ ভবন অ্যাটাক করতে গেলে রক্ষা করবার জন্য সৈন্য ছুটে এলো, সুতরাং সেনাবাহিনীর হাতে চলে যেতে পারে, যেটার কথা আমাদের সেনা ওই সমীর মিত্র বললেন, বিএসএফ এর অধিনায়ক ছিলেন, তিনি বললেন। সুতরাং এটা জায়গায় যেতে পারে। এখন কোন দিকে যাবে এইটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এই অরাজকতা যে জায়গাটায় নিয়ে যাচ্ছে তাতে হয় সেনাবাহিনীর প্রত্যাগমন, অথবা এই মানে যদি মিনিমাম কিছু সুস্থতা আশা করা যায় তাহলে সেনাবাহিনীর হাতে দায়িত্ব নিতে হবে, অথবা একদম মানে আপনি বলছেন যে সেনাবাহিনীর হাতে আবার দায়িত্ব চলে যাবে, এরকম পরিস্থিতি আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু দেখুন, এই যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোহন ভাগবত। হিন্দুরা বাংলাদেশে সংখ্যালঘু, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। বাংলাদেশে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকা উচিত, সারা বিশ্বের মানুষের বাংলাদেশি হিন্দুদের সাহায্য করা উচিত, আমাদের যতটা সম্ভব সাহায্য করা উচিত এবং আমরা সেটা করছি মন্তব্য করেছেন আরএসএস প্রধান। ভারত সরকারেরও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে মন্তব্য তার। শুনুন। वहाँ माइनॉरिटी है एकदम, वहाँ जरा कठिन है फिर भी जो मैक्सिमम बचाव हो सकता है उसके लिए वहां के हिंदू को इकट्ठा रहना पड़ेगा और दुनिया भर के हिंदुओं को अपनी मर्यादा में रहकर उनकी कितनी मदद कर सकते हैं, जो और जितनी कर सकते हैं उतनी सब करनी पड़ेगी, हमको भी करनी पड़ेगी और हम तो वो कर रहे हैं। बाकी हिंदुओं का एक ही देश है, भारत देश, तो भारत की सरकार को इसका संज्ञान लेना पड़ेगा, कुछ करना पड़ेगा। कुछ कर भी रहे होंगे, कुछ बातें बताई जाती है, कुछ बताई नहीं जा सकती। বিমল শঙ্কর নন্দ। কিছু কথা বলা যায়, কিছু কথা বলা যায় না, মোহনজি তো বলেই দিয়েছেন। আমি শুধু কতগুলো কথা বলি তার আগে আমি তোমাকে একটু সংশোধন করে দিচ্ছি। তুমি বললে যে জুলাই আন্দোলন আস্তে আস্তে মৌলবাদীদের হাতে চলে গেছে। একটু উল্টো দিক দিয়ে দেখো, জুলাই আন্দোলনটা করেছিল ধর্মীয় মৌলবাদী শক্তি কিন্তু, এবং অ্যাবসলিউটলি তারা সেনাবাহিনীর একটা অংশ, পুলিশের একটা অংশ। সেখানে যে মৌলবাদ ঘাঁটি গেড়ে বসেছে শেখ হাসিনা বুঝতে পারেননি। শেখ হাসিনার এটা একটা ব্যর্থতা। ন্যাচারালি গোটা দেশটা চোর লুটেরা এবং এই সমস্ত ধর্মোন্মাদদের হাতে চলে গেল। আর শেখ আমাদের ইউনূস, তিনি তাদের মাথায় চড়ে, তার নিজের না আছে যোগ্যতা, না কোনো ক্ষমতা, তিনি তার নিজের কতগুলো ব্যক্তিগত স্বার্থ রক্ষা, তার এই গ্রামীণ ব্যাংকটাকে সমস্ত মামলার হাত থেকে বাঁচিয়ে দেওয়া, এটা করার পরে উনি যা খুশি করে চলেছেন। একদিন তিনি পশ্চিমী দেশে বেশ লিবারেল জীবন কাটিয়েছেন, আবার বাংলাদেশে ভারতের বিরুদ্ধে প্রতিটা জায়গায় স্লোগান দেওয়া হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেভাবে হামলা চালানো হচ্ছে, ভারতের তরফে কি করা উচিত, এটা একটা সবার মনে প্রশ্ন। এবং আরএসএস প্রধান তিনিও বলছেন যে ভারতের কিছু করা উচিত। আমি বলছি ভারতের তরফ থেকে ডেফিনেটলি ভারত তার দায়িত্ব অস্বীকার করে না এবং করছেও না। দেখো, এটা আন্তর্জাতিক রাজনীতির যদি বিশেষ দিকগুলো দেখো, যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, চাইলে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি না। এর আগে ভারত যুদ্ধে নেমেছিল কখন জানো? যখন পাকিস্তান আমাদের আক্রমণ করেছিল। ভারত আগে থেকে আক্রমণ করেনি। অনেকে বলে ইন্দিরা গান্ধী গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, মোটেই সেটা করেননি। আগে পাকিস্তান আমাদের পশ্চিম সীমান্তে অ্যাটাক করেছিল, পাকিস্তানের ভুলের সুযোগটা ইন্দিরা গান্ধী নিয়েছিলেন এবং বাংলাদেশে ওই পাক বাহিনীকে ধুরমুস করে দিয়েছিলেন। সুতরাং সেরকম সিচুয়েশন হলে ভারত কি করতে পারে ওটা পাকিস্তান বুঝে গেছে, বাংলাদেশও বুঝবে। আমি সেই আলোচনাটা করছি না, আমি জাস্ট একটা লাইনে শেষ করি। সেটা হচ্ছে ওখানকার হিন্দুদের এবং যারা লিবারেল মানুষজন তাদের রক্ষা করার জন্য ভারতবর্ষ তার দায়িত্ব এড়াচ্ছে না এবং আগামী দিনে ভারত যা করার ডেফিনেটলি সেটা করবে। প্রথম কথা, পৃথিবীর যে কোনো প্রান্তে দেবস্মিতা যদি সংখ্যালঘু থাকে তার সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু রাষ্ট্র। আজকে দাঁড়িয়ে জুলাই আন্দোলনের কথা আমরা বলছি দেবস্মিতা, এখানে বসে তোমার সাথে বা বহু জায়গায় এই প্যানেলে আমরা বহু আলোচনা করেছি কীভাবে সংখ্যালঘু উৎপীড়ন নিপীড়ন হচ্ছে, বাংলাদেশ জ্বলছে। এবং অদ্ভুত কথা, সেখানে কিন্তু তৎকালীন সময় এবং আজ অবধি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি গতকাল করিমপুর জবক একটি জায়গায় গিয়ে সভা করেছিলেন যেখান থেকে ঢিল ছোড়া দূরত্ব বাংলাদেশ, একটুও কথা কিন্তু মুখ দিয়ে আমরা বলতে শুনি। আজকে দাঁড়িয়ে সেখানে ভারতবর্ষের ভূমিকাটা কি, কোন সদর্থক ভূমিকা নিচ্ছেন, কেন যেখানে দাঁড়িয়ে ডেপুটি হাই কমিশনের সামনে ওখানে জমায়েত হচ্ছে, ভারতবর্ষে দাঁড়িয়ে বাংলাদেশ হাই কমিশন কেন ডেকে পাঠানো হচ্ছে না, কেন বিক্রম মিস্ত্রি ওখানে গিয়ে ঢাকায় গিয়ে দেখা করতে গেছিলেন, কোন ভয়, কার কাছে মাথা নত করে, তার উত্তর আমাদের কাছে নেই। সুতরাং যারা আজকে দাঁড়িয়ে
হাহাকার করে হিন্দু হিন্দু বলে চিৎকার করেন, তাদের আজকে কোন সদার্থক ভূমিকা নিয়েছে এটা জানার দরকার আছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করছে, জানতে চাইছে। আর আজকে শুধু এটা হিন্দু নিধন নয় দেবস্মিতা, আজকে যেভাবে আজকে হিন্দু দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে বা করা হয়েছে, ঠিক তেমনিভাবে বিলাল আহমেদের মেয়ে একটি 7 বছরের বালিকা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। সে তার ধর্ম কি ছিল? সুতরাং ধর্মের প্রশ্ন নয়, যে উন্মাদনা, যে উন্মত্তভাবে বাংলাদেশ যে জায়গায় চলেছে, সেখানে দাঁড়িয়ে পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের ভূমিকা কি এটা জানার দরকার আছে। আমি দেবাশিস দারও রিঅ্যাকশন আসবো, সবার কাছে আসবো। আমি এখান থেকে দেবাশিস দার কাছে যাব। দেবাশিস দা, এটা প্রতিবাদ, এ তো প্রতিবাদের নামে চরম হিংসা। একজন হিন্দু যুবককে পিটিয়ে খুন করা হচ্ছে প্রকাশ্যে, আবার তাকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেখানে ধরপাকড় শুরু হয়েছে, 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আনা যায়নি, নাকি নিয়ন্ত্রণে আনা চেষ্টা করা হচ্ছে না? গোটাটাই রণকৌশল। আমি পারস্পরিক সম্পর্ক বিভিন্ন দেশের এই জায়গা থেকে সরিয়ে রেখে শুধু বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে বলছি, বাংলাদেশ এই মুহূর্তে যে শক্তির কবলে পড়েছে, সে শক্তি কিন্তু বাইরের কোনো শক্তি না। সে শক্তি বাংলাদেশের মতন পিছিয়ে থাকা একটা রাষ্ট্র তাকে ধ্বংস করছে এবং আরও বহু বছর তাকে পিছিয়ে দিচ্ছে। আগে এই জায়গাটা পরিষ্কার করে আমাদের বুঝতে হবে। যে শক্তি ওখানে রাজনীতির চেহারায় রাজনীতি করছে একেবারে মৌলবাদী অবস্থান থেকে, সে কিন্তু সবথেকে বড় ক্ষতি করছে বাংলাদেশে। এত কিছু কেন হচ্ছে, এত প্রতিবাদ কেন হচ্ছে? শেষমেশ যদি সেই দেশের স্বার্থটা রক্ষা না পায়, অর্থনীতির জায়গা থেকে যে পরিমাণ ধ্বংসলীলা বাংলাদেশে চলছে, গত কয়েক দশক ধরে বাংলাদেশ যে জায়গায় গিয়ে পৌঁছেছিল, গত কয়েক মাস বাংলাদেশকে সেই কয়েক দশকের থেকে আরও পিছিয়ে দিয়েছে। তার অর্থনৈতিক জায়গা থেকে, তার সাংস্কৃতিক জায়গা থেকে, আর রাজনীতির জায়গায় যে কথাগুলো বারবার আসছে, এটা নিশ্চিতভাবে আমরা একদম পাশে লাগোয়া দেশ। এখানে দাঁড়িয়ে চুলচেরা বিশ্লেষণ করে এমন কোনো স্পর্শকাতর কথা এই পরিস্থিতিতে আমরা বলবো না, এটা আমরা নিশ্চিতভাবে বুঝি। কিন্তু এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে একটা আন্তর্জাতিক চক্র এখানে কাজ করছে এবং তারা সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকে। একদম, দেবাশিস দা বলছেন আন্তর্জাতিক চক্র কাজ করছে, কিন্তু সত্যি আমরা জানি না ওপারের আগুন কবে শান্ত হবে, কবে নিভবে। কিন্তু ওপারের ওই আগুন যেভাবে জ্বলছে তা নিয়ে এপারের রাজনীতিও একেবারে তুঙ্গে পৌঁছেছে। রাজ্যে ফের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে কেন? পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠল স্কুল মালিকের বিরুদ্ধে। সেই স্কুল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ঘটবে এরকম ঘটনা? কি বলছেন শিল্পী শুনুন প্রথমে, দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছে। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী, আর সেখানেই হেনস্থার মুখে পড়তে হলো শিল্পীকে। মারাত্মক এই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। শনিবার সেখানকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে গান গাইছিলেন শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। তার অভিযোগ, জাগমা গানটি গাওয়ার পর দর্শক আসন থেকে মেহবুব মল্লিক নামে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে। তিনি লগ্নজিতাকে মারধর করতে পর্যন্ত উদ্যত হন। একটা গান গিয়েছিলাম জাগো মা বলে, সেটা আমার 7th গান আমার লিস্টের। তো আমি সেই গানটা শেষ করে কথা বলছিলাম 8th গানে যাব বলে। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। তুই তোকারি, গানও নয়, আপনি টাপনির কোনো ব্যাপার নেই। ভদ্রলোকের নাম মেহবুব মল্লিক। অভিযুক্ত মেহবুব মল্লিক সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক। যদিও মেহবুব মল্লিকের পরিবারের দাবি, অতিরিক্ত টাকা চাওয়াকে ঘিরেই শিল্পীর সঙ্গে বচসা। উনি টাইম দিয়েছিলেন 4টায়, তো আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান গান। যে কোনো শিল্পী বাড়ি থেকে বেরোন পুরো পেমেন্ট হয়ে যাওয়ার পরে। আমরাও তাই করেছি, আমাদের কালকে সকালে পুরো পেমেন্ট হয়েছে, তারপরে আমরা বেরিয়েছি। এই ঘটনার পর ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী। আমি থানায় গিয়ে জানিয়েছি যে এটা আমার সাথে হয়েছে। তখন আমাকে থানা থেকে বলেছেন যে আপনি জেনারেল ডায়েরি করুন। আমি জেনারেল ডায়েরি করেছি। তো এটা ওনাদেরই বিচার্য যে এফআইআর কেন হয়নি। এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত স্কুল মালিক মেহবুব মল্লিককে। ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা প্রাথমিক তদন্তে যেটুকু পেয়েছি তাতে ওই যে মেহবুব মল্লিক বলে যে আছে, ও যেভাবে ইন্টারাপ্ট করে, আমরা সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে বলিওছি এবং তখন থেকেই রেড শুরু হয়। হি ওয়াজ অ্যাবসকন্ডিং। আমরা সকালে ওকে অ্যারেস্ট করেছি। এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। এদিকে এই ঘটনা সামনে আসতেই শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা।
তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন 5-7 দিন। গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন কেন, এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই। একটা মহিলা শিল্পী, তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। যদিও তৃণমূলের দাবি অভিযুক্তের সঙ্গে তাদের দলের যোগ নেই। আমাদের দলের সঙ্গে যুক্ত নয়, উনি প্রাইভেট স্কুলের মালিক, উনি ব্যবসা করেন। কমপ্লেন হয়েছে থানায়, থানার অফিসাররা, থানার পুলিশেরা তদন্ত করছেন, অ্যারেস্ট করেছেন, নিশ্চিত পুলিশ তার আইনত ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। অরিত্রিক ভট্টাচার্য, ঋত্বিক প্রধান ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অভিযুক্ত স্কুল মালিককে তো গ্রেপ্তার করেছে ভগবানপুর থানার পুলিশ, কিন্তু দেখুন সেই ওসিকে আবার ওসির বিরুদ্ধে আবার বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে ভারপ্রাপ্ত পুলিশ সুপার। আমার এখান থেকে রাহুলদার কাছে প্রশ্ন। রাহুলদা, মানে প্রথম প্রশ্ন তো এটাই যে একজন শিল্পীকে এভাবে কেন হেনস্থা করা হবে? তিনি তো অনুষ্ঠান করতে গিয়েছিলেন, তিনি তো গান গাইতে গিয়েছিলেন, তিনি কি গান গাইবেন সেটা ঠিক করে দেবে অন্য কেউ? না, আমি তোমার সাথে একদম একমত। লগ্নজিতা চক্রবর্তী গান গাইতে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে কেন এটা হয়েছে, কারা করেছে, নেপথ্যে কী কারণ আছে, এর একদম পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এটা হওয়া কাম্য নয়, এটা আমি সমর্থন করি না। কিন্তু যেটা অর্ধসত্য বা পূর্ণ সত্য সেটা হচ্ছে যারা গেছেন, যাদের নাম করে কেউ বিজেপি নেতারা ওখানে অলরেডি প্রেস করতে আরম্ভ করেছেন যে তৃণমূল কংগ্রেসের পেছনে দায়ী বা তৃণমূল কংগ্রেসের পেছনে জড়িয়ে। যে মেহবুব মল্লিকের কথা তুমি বলছো, সে একটি প্রাইভেট স্কুলের মালিক এবং এই প্রাইভেট স্কুলের দ্বারাই ওই প্রোগ্রামটি অর্গানাইজ করা হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কোনো ব্যক্তিগত জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে এবং প্রাইভেট স্কুলের মালিক সেটা করেছে, তার সাথে তৃণমূল কংগ্রেসের কী সম্পর্ক থাকতে পারে? আজকে দাঁড়িয়ে অনেক ঘটনাপঞ্জি পশ্চিমবঙ্গে হতে পারে, কিন্তু সব কিছু তৃণমূল কংগ্রেসকে যোগ করে দেওয়া হয়, এটাই নোংরা পলিটিক্স। এই পলিটিক্সটাই মিথ্যে পলিটিক্স, এটাই সাজানো। এবং এর সাথে আমি বলছি লগ্নজিত যে ঘটনাগুলো কোনো সম্পর্ক নেই। আমরা চাই পূর্ণ তদন্ত হোক, আমরা চাই দোষী সাজা পাক, এবং সবচেয়ে বড় কথা প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে ওসি ছিল তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। একদম, এই তাহলে একটা কোথাও গাফিলতি ছিল, তার মানে এই নয়, মানে তা না হলে তো প্রশাসন যে এই যে বলছেন ব্যবস্থা নিয়েছে ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, মানে সেটা কেন? একটা গাফিলতি তো ছিল, তো নিশ্চয়ই কারণ ছিল। যদি প্রশাসন কারণ বুঝে থাকে, প্রশাসন সেখানে দাঁড়িয়ে কোনো রং দল এসব কিচ্ছু দেখবে না, কিন্তু সেটাই পশ্চিমবঙ্গ সরকারের কাম্য, এটাই আমি চাই। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এখানে যোগ করে দিয়ে, অ্যাড করে দিয়ে যে মিথ্যাটা অবতারণা করা হচ্ছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বিরোধ করছি। কারণ তৃণমূলের সাথে এর কোনো সম্পর্ক নেই। যে লোকটির কথা বলছো তার সাথে দূর দূরান্ত তৃণমূলের যোগাযোগ নেই। কাছে যাব। বিমলদা, গানের আবার সেকুলারিজম হয় নাকি? গানের কোনো ধর্ম হয় নাকি? গান তো সবার জন্য। আমাকে একটু বলতে দেবে, কারণ এর আগে বাংলাদেশ নিয়ে রাহুল ভুল বলেছিল, তুমি আমাকে ডিফেন্ড করতে দাও। আমরা কথা বলবে না, আমি বলবো উত্তর দেবো, আমি উত্তর দেবো, তারপর তুমি কথা বলবে। এর মধ্যে একটা অন্য জায়গা রয়েছে, তো সেটা হচ্ছে শিল্পীর স্বাধীনতা, মহিলাদের নিরাপত্তা একটা দিক, অন্য দিকটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী স্বাধীনতার এবং নারী নিরাপত্তার মতোই। যেভাবে এই শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ধরনের জেহাদি মানসিকতা সঙ্গীত জগতে ঢুকে পড়ছে, একদম এটা বাংলাদেশি মানসিকতার মতো। বাংলাদেশে ভাঙা হচ্ছে ছায়ানট এই মানসিকতা দিয়েই। এখানে একজন মহিলাকে উঠে বলা হচ্ছে যে জাগমা গান গাইবে না, সেকুলার গান গাও, এটা জেহাদি মানসিকতা। এবং ওই লোকটা তৃণমূল করে, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি। আমি আস্তে 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 আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি যে দলটা করেন তারা মিথ্যাবাদী সমর্থনটাও করতে পারে, আপনি চুপ করে থাকুন। আমি আপনাকে ব্যবস্থা বাধা দিইনি, এটা মণিপুর নয়। রাহুলদা একটু বিমলদাকে বলতে দিন, তারপর আসবো আপনার। আপনি একটা ক্রিমিনাল দলে আছেন, সেটা মেনে নিন। ব্যক্তিগত আক্রমণ নয়, আমরা ঘটনা নিয়ে। রাহুলদা একটু বলতে দিন, রাহুলদা একটু বলতে দিন বিমলদাকে। আপনি মুর্শিদাবাদে হিন্দুদের বাঁচাতে পারবেন না। রাহুলদা প্লিজ, আপনাকে থামালাম। রাহুলদা থামালাম। যেখানে মুর্শিদাবাদে হিন্দুরা আরে যেদিন ক্ষমতা থেকে যাবে ঘর থেকে বেরোতে পারবেন না, তো যে পাপগুলো করছেন সেই পাপগুলো করছেন। আরে বড় দল এটা অসভ্য, সেই দলের প্রতিনিধিত্ব করতে এসেছেন আপনি, এবং তাহলে মিথ্যা কথা বলছেন। দুজনকেই থামালাম, বিমলদা রাহুলদা দুজনকেই থামালাম। দেখুন, যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ সামনে আসছে, যে অপর শিল্পী, মানে তা নিয়ে নিন্দার সত্যি কোনো ভাষা নেই, কিন্তু অপর শিল্পী বাদশা মৈত্র তিনি কি বলেছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো আপনাদের, তারপর আসছে আলোচনায়, শুনুন। নজরুল ইসলাম যে গানগুলো লিখেছিলেন
যে অপূর্ব সব শ্যামাসঙ্গীত লিখেছেন, তাহলে সেই গানগুলো কি সবার শোনা উচিত নয়, জাতি ধর্ম নির্বিশেষে? বা আমাদের ক্লাসিক্যাল সিঙ্গাররা বড় গোলাম আলী খান সাহেব, রশিদ খান যেসব গান গাইতেন রাধাকৃষ্ণকে নিয়ে, অপূর্ব সব গান, সেগুলি কি সবার শোনার কথা নয়? একজন শিল্পীর সঙ্গে এই ব্যবহার করার পেছনে আমার ধারণা এটা একটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এবং প্রশাসন খুব দ্রুত, মানে সে কি দল কি ধর্ম কোনো কিছু না দেখে দ্রুত কঠোর হাতের ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমি একজন শিল্পী হিসেবে, একজন অভিনেতা হিসেবে লগ্নজিতার পাশে দাঁড়িয়ে বলছি যে কোনো মূল্যে এই জাতীয় যে প্রবণতা যেটা দেখা দিচ্ছে সেটা আটকাতে হবে, এবং সমস্ত দলমত নির্বিশেষে সমস্ত শিল্পী সাধারণ মানুষকে এক জায়গায় এক মঞ্চে এসে দাঁড়িয়ে বলতে হবে যে শিল্পের কোনো জাত হয় না, শিল্পের কোনো ধর্ম হয় না, শিল্প সবার, সৃষ্টি সবার জন্য। আমি এখান থেকে সলিলদার কাছে যাবো। সলিলদা, রাহুলদা বলছিলেন যে পূর্ণাঙ্গ তদন্ত হোক, আমরাও চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক, কিন্তু দেখুন মানে এখানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আবার সেই ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ কোথাও একটা গাফিলতি ছিল। না, কোথাও একটা গাফিলতি তো পরিষ্কার বলাই আছে, তো বলেই দিয়েছে তো। লগ্নজিতা চক্রবর্তী যদি তুমি বাইকটা দেখাও, উনি প্রথমে যেটা বলেছিলেন, ওনাকে সাজেস্টিভ কোশ্চেন করা হয়েছিল, আপনি জেনারেল ডায়েরি করবেন? হোয়াট ইজ জেনারেল ডায়েরি অ্যাবাউট? জেনারেল ডায়েরি মানে হচ্ছে অধর্তব্য অপরাধ, আর এফআইআর হয় ধর্তব্য অপরাধে। এটা কি ধর্তব্য অপরাধ? এটা তো আউটরেজ অফ ফিমেল মডেস্টি, আউটরেজ অফ রিলিজিয়াস ফিলিংস, একটা কমিউনাল ওভারটোন সৃষ্টি করার, এটা কগনিজেবল অফেন্স, ধর্তব্য অপরাধ, 4 বছর 3 বছর 4 বছর সাজা হওয়ার কথা। আর বিভাগীয় তদন্ত তো ডিপার্টমেন্টাল প্রসিডিংস। Why that officer was not placed under suspension followed by departmental proceedings? Why he has not yet been close to the police line? কেন ওই দায়িত্বে এখনো সে থাকবে? একটা মহিলার সঙ্গে কুরুচিকর কথা ইন এ ক্লোজ ডিস্টেন্স, যেটা লগ্নজিতা চক্রবর্তীর কাছে, এটা একটা শিক্ষিতা মহিলা, যে বসন্ত এসে গেছে বলে চতুষ্কোণ বইয়ের যে প্লেব্যাক সিঙ্গার যে বসন্ত এসে গেছে বলে যে খ্যাতি অর্জন শুরু করেছিল, কন্টিনিউয়াসলি আর আনএবেটেডলি সে করে যাচ্ছে, আনইন্টারাপ্টেডলি সে খ্যাতি অর্জন করেছে। সবার উপরে উনি একজন মহিলা, তার সঙ্গে এত ক্লোজ ডিস্টেন্সে এরকম কাছাকাছি গিয়ে, দ্যাট স্পিক্স অফ হিজ ইন্টেনশন, ক্রিমিনাল ইন্টেন্ট। ওকে এখনই 7 দিনের পুলিশ কাস্টডিতে নেবে, এবং তারপরে আরো 7 দিন নেবে। মানে ডিস্টেন্সের কথা বলছিলেন লগ্নজিতা, যে তার কতটা সামনে চলে এসেছিলেন ওই ব্যক্তি, মানে যে কোনো রকম ঘটনা ঘটতে পারতো তো। সলিলদা, আমি আসবো। সলিলদা বলছিলেন, সলিলদার কাছে যাবো, তারপর সবার কাছে আসবো। সলিলদা, মানে যেটা আপনিও বলছিলেন যে ডিস্টেন্সে লগ্নজিতার কাছে চলে এসেছিলেন ওই ব্যক্তি, মানে সেখানে তো যে কোনো রকম ঘটনা ঘটে যেত। যে কোনো রকম ঘটনা ঘটতে বাকি কি আছে? সেটাই তো আমাদের আইনের ধারা, উইদিন দ্য পারভিউ অফ ল। ইন্টেন্ট, ক্রিমিনাল ইন্টেন্ট, এটাকে লাইনের ভাষা বলে মেন্স রিয়া, যে ক্রিমিনাল ইন্টেন্টটা প্রকাশ পায়। আমি চাইছি ফুল টার্ম পুলিশ কাস্টডি হবে, ফুল টার্ম পুলিশ কাস্টডি হবে। অ্যারেস্ট করেছে কখন? এবং তার শাসক দলের সঙ্গে শাসক দলের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ কঠিন ভাবে আছে। সেই অত লোকের মাঝখানে তার এত দুঃসাহস হলো, ওই রকম একজন সঙ্গীত গায়িকা। একদম একদম, আমি এখান থেকে একটু দেবাশিসদার কাছে যাবো। সবাইকে থামালাম। দেবাশিসদা, দেখুন একটার পর একটা ঘটনা ঘটে, আর এটা আমাদের বলতে হয় যে ফের রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। না, সবাই মিলে তো নিন্দা করছি, একদম যথাযথভাবে করছি, তীব্রভাবে করছি, কিন্তু আমরা কোন রাজ্যে দাঁড়িয়ে সন্ধ্যাবেলায় এটাকে নিন্দা করছি? এটা হচ্ছে সেই রাজ্য যে রাজ্যে সরকারি হসপিটালে আরজি করে একইভাবে একজন ডাক্তার ম্যাডাম ডিউটি করতে গিয়ে কি নৃশংসভাবে তাকে লাঞ্ছনা দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এবং তারপর কি হয়েছে প্রশাসন, বিচার ব্যবস্থা সবটা। আমরা সেই রাজ্যে দাঁড়িয়ে কিন্তু আজকে এই লগ্নজিতার ইনসিডেন্ট নিয়ে আলোচনা করছি। এটা পরিষ্কার করে বুঝতে হবে, দুটো জিনিস মাত্র এখানে বলা রয়েছে। একটা হচ্ছে সামগ্রিকভাবে যখন পরিবেশ এই সমাজ বিরোধীদের বিষিয়ে যায় এবং ধর্ম জাতপাত
যখন মানুষের সকাল থেকে রাত পর্যন্ত কাটবার প্রতিটি চর্চার মধ্যে ডমিনেট করে, চিন্তা বৌদ্ধিক চর্চার মধ্যে যখন নগ্ন অবস্থায় ধর্ম জাতপাতে কুরাজনীতি ডমিনেট করে, এই পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে আমরা পলিটিক্যাল ডিবেটের মধ্যে আমরা আমাদের রাজ্যে এখন এটাকে মেইন কোর্স ন্যারেটিভ করে ফেলেছি। সেখানে দাঁড়িয়ে যে পলিটিক্যাল ডমিনেশন কাজ করছে সেখান থেকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। ফলে এটাকে যদি বন্ধ করতে হয়, এখানে সহলদা বলছেন, আমি বলছি প্রশাসন ব্যর্থ সফল না, এটাকে বন্ধ করতে গেলে, এটাকে পাল্টাতে গেলে রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে শিকড় থেকে উৎপাত করতে হবে। কাকে করতে হবে আমি দল বলছি না, এই রাজনৈতিক পরিস্থিতি 11 পরবর্তী অবস্থায় যারা তৈরি করেছে, যে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যবস্থা তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু মানুষ এই ব্যবস্থা পাল্টাবে এবং এটা না পর্যন্ত এই ঘটনা বারবার ছিল। ধানতলা কি ছিল? আরে ধানতলা ছিল 34 বছরের একটা দিন ধরে, এটা এখন একটা ডেইলি ইনসিডেন্টের মধ্যে চলে গেছে। প্রতিদিন একটা ইনসিডেন্টের জায়গায় পরবর্তী আপনারা বলছেন নারী সুরক্ষার কথা, 34টা বছর ধরে নারী নির্যাতনের পদ্ধতি তৈরি করছিলেন, আপনারা বড় বড় কথা বলছেন না? মানে রাহুলদার কাছে গেলে সেই ধানতলা বানতলার প্রসঙ্গ আসে, সেই বামামলের প্রসঙ্গ আসে, কিন্তু সেই বামামলের প্রসঙ্গ বা বামামলের পরিবর্তনের জন্যই তো তৃণমূলকে এনেছিল সাধারণ মানুষ বিপুল ভোটে জিতিয়ে। তারপরেও তো পরিস্থিতির বদল কি হলো? সাধারণ মানুষের এই প্রশ্নটা না থেকেই যায়। দেখুন, লগ্নজিতা চক্রবর্তী, তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তিনি যে অভিযোগ করছেন তা নিয়ে অভিনেতা সৌরভ চক্রবর্তী কি বলছেন শোনাবো। 100% চিন্তার বিষয়, কে কি গাইবে, কে কি ভাববে, কে কি বলবে, কে কিভাবে কথা বলবে, এই সব কিছুর ওপর যদি এক এক করে ফতোয়া জারি হতে থাকে বা বিভিন্ন নির্দেশ জারি হতে থাকে, তাহলে সেটা খুব ভয়ঙ্কর। আমরা তো এরকম সমাজ ব্যবস্থা থেকে বেরোতেই চেয়েছিলাম যে কোনো ফতোয়া থাকবে না। মানুষের মধ্যে থেকে টলারেন্স লেভেল কমছে, দিনকে দিন কমছে। এটা বাড়তে থাকলে আরও ভয়ের দিকে যাবে। কিন্তু একজন শিল্পী, তিনি কি গান গাইবেন, তিনি কি গান নির্বাচন করবেন, সেটা তো তার স্বাধীনতা। মানে একজন হাস্যকৌতুক অভিনেতা, তিনি কি, বা স্ট্যান্ড আপ কমেডিয়ান, তিনি কি সাবজেক্ট নিয়ে বলবেন, সেটা তার ডিসাইড করার বিষয়। অন্য কেউ যদি বলে দেয় আমি কি বলবো না, বা এটা তো আমার বলা উচিত হবে না, তো এই ধরনের খাপ পঞ্চায়েত যত দূরে যাক বা যত কম হবে ততই ভালো, ততই মঙ্গল আমাদের জন্য। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, আমরা দেখেছি প্রতিটা ক্ষেত্রে মানে একজন মানুষ কি খাবে না খাবে সেটা নিয়ে পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে, যে কেন্দ্রীয় সরকার কি বা কেন্দ্রের প্রতিনিধিরা কি ঠিক করে দেবেন একজন মানুষ কি করবে বা কি খাবে কি না খাবে, এই প্রশ্ন তোলা হয়। আবার এখানে দেখুন, যখন এই যে মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হলো, তার ভাইও আবার ওই প্রসঙ্গই তুলছেন যে একটা সেকুলার গান গাইতে বলা হয়েছে, মানে শিল্পীকে যে হেনস্থা করা হচ্ছে তার শিল্পী সত্তায় তো আঘাত দেওয়া হচ্ছে। একদমই, মানে পশ্চিমবঙ্গে এই 11 থেকে 14 বছরে 25 সাল পর্যন্ত সংস্কৃতির অপরাধকরণ এবং সংস্কৃতির সাম্প্রদায়িকরণ সম্পূর্ণ হয়েছে। বস্তুত যেভাবে একটা সাম্প্রদায়িকরণ করা হয়েছে, একটা সংখ্যালঘু তোষণ করে যেভাবে এই সরকার নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছে, উন্নয়নের বাতাবরণ লোকের চোখের সামনে ধোঁকা দিয়ে বাদবাকি গোটা ব্যাপারটা সংখ্যালঘু তোষণ করে যেভাবে ক্ষমতায় থাকতে চেয়েছে, তার ফলে যেটা হয়েছে, সমস্ত তৃণমূলের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে নেতারা বুঝে গেছেন সে হরগোবিন্দ দাসকে মারলে বা চন্দন দাসকে মারলে তাদের কিছু হবে না। তারা যদি এখানে বসে লগ্নজিতা চক্রবর্তীর মতো একজন নামী শিল্পী, তাকেও যদি অ্যাটাক করে, ওখানে দাঁড়িয়েও অ্যাটাক করে, একটা কোনো ওইখানে ছিল না, ওখানকার মানুষেরা ছিল না, ওখানে গিয়ে ওইখানে উচিত ছিল ওই যারা দর্শক শ্রোতা ছিল চিৎকার করে ওকে ধরে নিয়ে আসা, মেহবুবলকে ধরে নিয়ে আসা। তারা ওখানে টিকিট কেটে বা যেভাবেই হোক তারা ওখানে দেখতে গেছিল, শুনতে গেছিল লগ্নজিতা চক্রবর্তীর প্রোগ্রাম। তারা কি করছিল? তাদের দায়িত্ব ছিল লগ্নজিতা চক্রবর্তীকে বাঁচানোর এবং টেনে নামানোর মেহবুব হলকে, যে তোমার এই সাহস কি করে হয় একজন শিল্পীকে সেকুলার গান, কে সেকুলার, কে মেহবুবুল হক ডিসাইড করবে যে কে কোন গানটা সেকুলার? আসলে এইটা করতে করতে এমন জায়গায় চলে গেছে যে এরা বাদ মানার জায়গায় নেই, এখন শুধু ডিফেন্সিভ। বিজেপিও ডিফেন্সিভ জায়গায়,
সিভিল সোসাইটি ও ডিফেন্সিভ জায়গায় আমরা এই ধরনের ঘটনা ঘটলে একদম কেউ বাদ মানার জায়গায় নেই, যেটা রঘুনাথ বাবু বলছেন, মানে কোথাও গিয়ে না যে অপরাধীদের মধ্যে থেকে সেই ভয়টা চলে গেছে, তাই তারা এতটা সাহস পেয়ে যায়। কিন্তু এর জন্য দায়ী কে, এই প্রশ্নটা থেকে যায়। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ আর এই ঘটনায় কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। কোনো অবস্থাতেই এই ঘটনা কাম্য ছিল না, কিন্তু এটা একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। লগ্নজিতা চক্রবর্তীর পূর্ণ অধিকার আছে যে গানটি তিনি গেয়েছিলেন সেটি গাইবার, এবং নিশ্চিতভাবে তার আগামী শোগুলিতেও নিশ্চিন্তে তিনি সেই গানটি একবার নয় বারবার গাইতে পারেন। কোনো শিল্পীকে কোনো নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কোনো গান গাইবার সময় বাধা দেয়া বা এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি করা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু এটি সম্পূর্ণ একটি বিচ্ছিন্ন ব্যক্তিকেন্দ্রিক ঘটনা। আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটে না। একদম সলিলদা, আপনি শুনলেন, মানে কুণালদা তিনি বলছেন, কুণাল ঘোষ, যে নিশ্চিন্তে থাকতে পারেন লগ্নজিতা চক্রবর্তী, পরবর্তীতে তিনি এই গান আবারও গাইতে পারেন। সেটাই তো স্বাভাবিক, বলতে হবে কেন তৃণমূলের মুখপাত্রকে? সবই তো বিচ্ছিন্ন আর বিক্ষিপ্ত আর সোল ইনসিডেন্ট হয়, সুতরাং সে করতেই পারে। আমার কথা সেটা নয়, আমার একটাই বক্তব্য, দেখো বেসরকারি স্কুলের মালিক অত্যন্ত বিত্তশালী এবং শাসক দলের সঙ্গে নিবিড় সম্পর্ক না থাকলে এত দুঃসাহস, ওই রকম স্ট্যাচারের এক গায়িকা তার সামনে একদম ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে দ্য ক্রিমিনাল ইন্টেন্ট ইজ ফোকাসড, অলরেডি ফোকাসড, এবং তার সত্ত্বেও মানে লোকাল পুলিশ কিছুতেই কেস করতে চাইলো না এবং সাজেস্টিভ কোশ্চেন করলো আপনি জেনারেল ডায়েরি করবেন। ইনি কি বোঝেন জেনারেল ডায়েরি কি, এফআইআর কি, কগনিজেবল কি? প্রথম কথা হচ্ছে আমি এটা একদম সমর্থন করি। কে কি গাইবে, কে কি বলবে, কে কি পড়বে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সৃষ্টিশীলতার বিরুদ্ধে কথা বলার কোনো জায়গা বা কোনো পজিশন কোথাও নেই। কিন্তু দেখো, যারা এতদিন ধরে সমালোচনা করছেন, আমি লগ্নজিতার প্রতি পূর্ণ সমর্থন নিয়ে বলছি। এবং যেটা কুণাল ঘোষ বললেন, আজকে দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন ঘটনা ঘটে, সে সাংবাদিক গৌরী লঙ্কেশ হোক, কিন্তু রাহুল এটাই মানে দুর্ভাগ্যজনক যে বলতে হচ্ছে কেন তৃণমূলের মুখপাত্রকে। বিমলদা কাজকর্ম করে যায়, তার উত্তর থাকে পাবলিকে 2026 এ উত্তর দেবে। এবার একটু বিমলদা, এবার 26 এ পাবলিকে উত্তর দেবে, সেই উত্তরটা অতি বাজে উত্তর হবে। গেট রেডি ফর দ্যাট। আমি একটা কথা বলি, একজন শিল্পীর স্বাধীনতার কনসেপ্ট দিয়ে আপনারা ঢুকছেন, ডেফিনেটলি ওটা ঠিক, কিন্তু আমি কারণটা জানতে চাইছি। এই ঘটনা ঘটছে কারণ পশ্চিমবঙ্গের জেহাদীকরণ ঘটেছে সমাজের এই শাসক দলের প্রত্যক্ষ মদতে, তাতেই মেহবুব টাইপের লোকগুলো সাহস পাচ্ছে। এই সাহসটা পেয়েছে কারণ শাসক দলের হয়ে ওরা কাজ করে, যা খুশি তাই করার সার্টিফিকেট পেয়েছে। আজকে ইলেকশন করা হলো, তা নইলে দেগঙ্গার যে দাঙ্গার ঘটনা ঘটিয়েছে তাকে দেবাশিস দা ওয়ান লাইনার। বিমলদা রাহুল দা দুজনকে থামালাম। দেবাশিস দা ওয়ান লাইনার। না এটা বিমলদার সাথে অনেকটা একমত, কিন্তু এই জায়গাটাও বিমলদা নিশ্চয়ই মানবেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতেও মহিলাদের লাঞ্ছিত হওয়ার এবং সারা দেশের সামনে, না প্লিজ রাহুল, নিন্দার জায়গা আছে। এখানে দলকে সরিয়ে দিচ্ছি। আসল কথা হচ্ছে এই রাজ্যে এমন একটা পরিবর্তন ঘটেছে যে পরিবর্তনে যে কোনো সমাজে সমাজ বিরোধী থাকে, কিন্তু পশ্চিমবঙ্গে 11 পরবর্তী অবস্থায় সমাজ বিরোধী এবং রাজনীতি মিশ্রণ ঘটে গেছে। একটাই কথা বলবো, তৃণমূলের মুখপাত্র যেটা বললেন, এই যে বারবার করে ওরা আইনের পথে চলবে, এই ঘটনা ঘটবে না, এটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। গোটা পশ্চিমবঙ্গে এটা একটা নরক গুলজার হয়েছে, যেখানে পুলিশ প্রশাসন ব্যবস্থা হয়েছে সঙ্গে সঙ্গে, কিন্তু প্রশ্ন হলো এরকম ঘটনা ঘটবে কেন? ধর্ম খোঁজা হচ্ছে গানের মধ্যে, এই প্রশ্ন কিন্তু আমাদের থেকে যাচ্ছে। আজকে শো এখানেই শেষ করলাম, অর্থাৎ অনুষ্ঠান এখানেই শেষ করলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।